শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরণ্যবিদ্যা ইউনুস। আমাদের প্রতিদিনের এই নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো একজন বিশেষজ্ঞ প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি মূল পর্বে। সর্বপ্রথম আমার হাতে যে সংবাদ পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দেশ রূপান্তর। তার আগে বলে নেই, আজ বৃহস্পতিবার 21শে আগস্ট 2025, 6 ভাদ্র 1432, 26 সফর 1447। দেশ রূপান্তরের সর্বপ্রথম লালকালিতে আমি বড় করে যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মেট্রো রেলের নকশা ভেঙে বিলবোর্ড, মেট্রোর নিচের স্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে সিটি কর্পোরেশন, সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে শহরের তাপমাত্রা। পাশেই রয়েছে স্বাস্থ্যকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে বললেন প্রধান উপদেষ্টা। তার পাশে কিন্তু আমরা 4টি বড় ছবি দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে 4টি দলের যে ঘোষণা হয়েছে, প্যানেল ঘোষিত হয়েছে, সেই প্যানেল ঘোষণার সংবাদ সম্মেলনের 4টি ভিন্ন ভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। তার নিচে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, 509 জনের মনোনয়নপত্র জমা, ডাকসু নির্বাচন। মনোনয়নপত্র জমা পড়েনি 159টি, চূড়ান্ত তালিকা 26 আগস্ট। তার পাশেই রয়েছে ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান, ঢাকার কার্যক্রম সম্পর্কে দিল্লি অবগত নয়। তার পাশেই রয়েছে 15 জুলাই আহত তন্বীর পদে প্রার্থী দেয়নি 6 প্যানেল। এবং নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি প্রকল্পের 5,812 কোটি টাকা হরিলুট, 38 খাতে বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম, কাজ না করেও 22 কোটি উত্তেজনা, দায়ীদের বিচারের আওতায় নিতে কমিটি। এবং তার পাশে রয়েছে 78 অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাশিয়ার উপর ফের নিষেধাজ্ঞার ভাবনা ইউরোপীয় নেতাদের। এবং তার ডান দিকে দেখতে পাচ্ছি ভোটের ফ্যাক্টর জুলাই সনদ মতামতের সময় বাড়ালো। জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপির, সংবিধানের ঊর্ধ্বে রাখার প্রস্তাবে আপত্তি। তার পাশে রয়েছে গুলিবিদ্ধ 167 জনের মাথার খুলি ছিল না, সাক্ষ্য দিলেন চিকিৎসক। এবং রাজধানীর মহাখালীতে 7তলা বস্তিতে গতকাল আগুন লাগে এবং সেটির কিন্তু ইনসেটে বড় করে একটি ছবিও দেখতে পাচ্ছি। পাশে রয়েছে ঝুঁকিতে 9 লাখ টন সার আমদানি চীন, এবং পাশে রয়েছে চীন ভারতের সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত। দর্শক, হাতে থাকা দেশ রূপান্তরের এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলোতে প্রথমেই যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে তা হচ্ছে সুরাহানে 8 বছরেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে একাধিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সংবাদটি উঠে এসেছে রোহিঙ্গা সংকট নিয়ে। পাশেই রয়েছে ভারতে আওয়ামী লীগের অফিস সহ সব কার্যক্রম বন্ধে বিবৃতি, বাংলাদেশের অভিযোগ অস্বীকার ভারতের। পাশেই 10 দুর্বল ব্যাংকে টাকা আটকা ইপিবির 180 কোটি, কর্মরতদের পেনশন তহবিলের অর্থ পাওয়া নিয়ে অনিশ্চয়তা, টাকা আটকে থাকায় চরম দুশ্চিন্তায় আছেন কর্মকর্তা কর্মচারীরা, পাওনা আদায়ে ধর্ণা দিচ্ছে খোদ সরকারি প্রতিষ্ঠান। এবং কোন ব্যাংকে কত টাকা আটকে আছে সে ব্যাপারেও কিন্তু একটি তালিকা তারা উল্লেখ করেছে। পাশেই রয়েছে মিয়ানমারের সামরিক জান্তা নিপীড়নে 24 আগস্ট 2017 থেকে 7,50,000-এরও বেশি রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। জাতিসংঘ একা এ সমস্যার সমাধান করতে পারবে না বলেছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এবং রোহিঙ্গা সংকট নিয়ে আরও কিছু কথা উল্লেখযোগ্য এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আশ্রয় শিবিরে বর্তমানে 13 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক সম্মেলন 25 আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ, 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের সম্মেলন এবং 6 ডিসেম্বর কাতারের দোহায় আন্তর্জাতিক সম্মেলন। নিচেই পূর্ববর্তী সংবাদ পত্রিকার মতো একটি উল্লেখযোগ্য সংবাদ রয়েছে, 78 অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। এবং তার পাশে রয়েছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য,
সংসদ ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি, বিএনপি সহ অধিকাংশ দলের মতামত জমা দিয়েছে বিএনপি, বাড়ল সময়। এবং জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে একটি চিকিৎসকদের একটি জবানবন্দি, যেখানে উল্লেখ রয়েছে 167 জনের অনেকের মাথারই খুলি ছিল না, যাদের মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। এই চিকিৎসকদের জবানবন্দিটি পূর্ববর্তী সংবাদ পত্রিকাতেও উল্লেখ ছিল। তার পাশেই রয়েছে 28 পদের বিপরীতে 509 মনোনয়নপত্র জমা। ডাকসু ঘিরে বাড়ছে প্রচার। আবিদ হালিমের নেতৃত্বে লড়বে ছাত্রদল। আহত তন্নির পদে প্রার্থী দেয়নি 6 প্যানেল। কাদের বাকেরের নেতৃত্বে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। এবং সহজ লড়াইয়ের আশা বিএনপির। ময়মনসিংহে 11 আসন। বিএনপির বিভক্তি কাজে লাগিয়ে কমপক্ষে 2টি আসনে বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায় জামায়াত। দর্শক, এই মুহূর্তে আমরা একজন অতিথির সাথে যুক্ত হব। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন অতিথি শিরিনা বিথি, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে। শিরিনা বিথি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি স্পষ্টই আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ, আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং আমাদের সাথে এত সকাল সকাল যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের ডাকসুর কিন্তু নির্বাচনের জন্য তোড়জোড় প্রত্যেকটি দলের পক্ষ থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্যানেল ঘোষণা হয়ে গিয়েছে। সে ব্যাপারে আপনি আমাদের যদি কোনো বিস্তারিত কোনো ছবি আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে পারেন। ধন্যবাদ আপনাকেও। শুভ সকাল। এত সকালে আমাকে আপনাদের এই চমৎকার একটি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে যুক্ত করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ডাকসুর এই নির্বাচন খুব আকাঙ্ক্ষিত, সবার জন্য খুবই প্রতীক্ষিত একটি বিষয় এবং এটি নিয়ে আমরা সবাই খুব অনেক আশার আলো দেখতে পাচ্ছি যে একটা চমৎকার পরিবেশের ভেতর দিয়ে এই নির্বাচনটি হবে এবং সেখানে সকলের অংশগ্রহণ, যেটি কিনা আমাদের সব থেকে বেশি ভালো লাগার। আসলে দেখেন, সব রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমাদের স্বাধীনতা আগের বা স্বাধীনতার পরের সবকিছু মিলায়ে যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর অবদান অনস্বীকার্য এবং তাদের যে কার্যক্রম সেটি ভুলবার নয়। যত বড় বড় নেতার সবকিছু জন্ম হয়েছে কিন্তু ডাকসুর এই সংগঠন থেকে। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনটা নিয়ে প্রত্যেকেই আসলে অনেক বেশি কনসাস এবং তারা চিন্তা করছে যে এই নির্বাচনটা যেন সঠিক এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে হয় এবং যে যোগ্য দক্ষ তিনি যেন এই নির্বাচনে অংশ নিয়ে তিনি যেন দায়িত্বে আসেন এবং সেই দায়িত্বে আসার পরে বাংলাদেশের যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, সেই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যেন আমরা আর কখনোই দেখতে না পাই। চমৎকার একটি বাংলাদেশ, চমৎকার একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, সেটি যেন আমরা এই ডাকসু নির্বাচনের ভেতর দিয়ে এবং সামনে আমাদের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের উপরও কিন্তু এটার একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি। কারণ নির্বাচনটা যদি সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তখন কিন্তু মানুষের ভিতরে একটা আস্থা তৈরি হবে। এই ডাকসু নির্বাচনটা যতটা যাই হোক না কেন, এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য নির্বাচন আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটার। এই নির্বাচনটার পরবর্তীতেই আমরা জানতে পেরেছি যে আমাদের সবার ধারণা আছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হতে পারে 2026 সালে। তো স্বাভাবিকভাবে এই নির্বাচনটা যখনই খুব সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষভাবে হবে, তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমাদের পরবর্তী নির্বাচনগুলি সেটি অনেক নিরপেক্ষভাবে, স্বচ্ছতার ভিত্তিতে এবং অবশ্যই জবাবদিহিতার ভিত্তিতে সরকার আমাদেরকে উপহার দিতে পারবেন বলে আমি আশা করছি। জনাব শিরিনা বিথি, আপনার কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে নতুন প্রশ্ন, সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে দর্শক এবং আমাদের যে অভিভাবক রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র একটি প্রতিক্রিয়া এই মুহূর্তে রয়েছে। তো এ ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। চমৎকার একটি বিষয়, যে বিষয়টি আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোমলমতির ছেলে মেয়েরা যারা এইচএসসি পাস করেছে তাদের ভর্তির একটি কার্যক্রম চলছে এবং সেটির প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যতদূর জেনেছি যে প্রথম ধাপের যে ফলাফল সেটিও
ভর্তি ফলাফল যারা অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজে তারা অ্যাপ্লিকেশন করেছিল তার ভিত্তিতে একটা রেজাল্ট চলে এসেছে। সেই রেজাল্টের ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে প্রথম ধাপে অনেক ছেলে মেয়ে আসলে বাদ পড়েছে। তারা ভর্তি হতে বিভিন্ন কলেজ বা তাদের পছন্দ মতো কলেজ পায়নি, বা ভর্তি থেকে তারা পিছিয়ে আছে, ভর্তি কার্যক্রমে তারা যুক্ত হতে পারেনি। এটি একটি কারণ আছে, সেটি হচ্ছে যে শুধুমাত্র যে প্রথম ধাপেই সমস্ত ভর্তি পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়ে যাবে, বিষয়টি সেটি না। বিষয়টি হচ্ছে যে ধাপে ধাপে কিন্তু তারা, যারা এখনো ভর্তির সুযোগ পায়নি, তারা কিন্তু পাবে। আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখেছি যে কোনো শিক্ষার্থী কিন্তু তারা ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়বে না। এটা এই অর্থে বলছি যে অনেকে প্রথম দিকে হয়তো বা অ্যাপ্লিকেশনই করেনি, সে হয়তো ভেবেছে আমি ভালো কলেজ পাবো না, বা আপনারা জানেন যে নটরডেম কলেজ সহ আরো একটি কলেজে, যেমন সেন্ট জোসেফ কলেজ, এই দুটি কলেজে শুধুমাত্র ভর্তি পরীক্ষা হয়, ভাইবা হয়। আদারওয়াইজ কিন্তু অন্যান্য কলেজগুলিতে নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী হয়েছে যে তারা ভেবেছে যে আমি হয়তোবা এই কম্পিটিশনের মধ্যে, এই দুটো কলেজের মধ্যে কম্পিটিশন করে আমি টিকতে পারবো না, সে কারণে অনেকেই হয়তোবা এই ভর্তি কার্যক্রমে অংশই নেয়নি। আরেকটি বিষয় আছে যে অনেক ছেলেমেয়েরা আবার তাদের কলেজ পছন্দের একটা ব্যাপার থাকে। আপনারা হয়তো জানেন 1 থেকে 10টি কলেজের তাদের হচ্ছে পছন্দ মতো তালিকা দিতে হয় যখন তারা ফর্ম ফিল আপ করে। তো যখন দেখা যাচ্ছে যে ভালো রেজাল্টধারী, যারা জিপিএ হয়তো 5 পেয়েছে কিন্তু তার মার্কস কত আছে সেটি একটি বিষয়, সেই মার্কের ভিত্তিতে দেখা যাচ্ছে যে ভালো কলেজগুলিতে প্রথম দিকে প্রথম ধাপে অনেকেই ভর্তির সুযোগ পেয়েছে এবং অনেকে ভর্তির সুযোগ পায়নি। এর অর্থ এই নয় যে এই শিক্ষার্থী সে কোনো কলেজে ভর্তি হতে পারবে না, সে নিশ্চয়ই ভর্তি হতে পারবে, কিন্তু আরো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপও আসতে পারে। যে যদি দ্বিতীয়, তৃতীয় ধাপে যদি সব ছেলে মেয়েরা ভর্তি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে কিন্তু আর পরবর্তী ধাপে যেতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সিট খালি থাকবে ততক্ষণ পর্যন্ত এক একটা মেধা তালিকা এভাবে আসতে থাকবে, এবং তাদের পছন্দ অনুসারে যারা যেভাবে তাদের ফর্ম ফিল আপে যে কলেজগুলি তারা দিয়েছিল তার ভিত্তিতেই কিন্তু তারা পরবর্তীতে তাদের পছন্দসই কলেজগুলিতে তারা অ্যাডমিশন নিতে পারবে। এটি আমরা যেটা যতটুকু জানি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে, এবং সার্বিক পরিস্থিতি আমার যেটুকু জানা আছে আমি আমার জানা থেকে এই বিষয়টি বলছি। এই জন্য কোনো ছেলে মেয়েকে আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই। শিক্ষার স্বাদ পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে। যদি ভালো কলেজ নাও পাওয়া যায়, সেই শিক্ষার্থী যদি, আমার মনে হয়, মনোযোগী হয় পড়াশোনায়, সে যদি মানে সিরিয়াসনেস তার মধ্যে গ্রো করতে পারে, তাহলে যে কোনো কলেজ থেকে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারবে। কলেজ একটি অবশ্যই। ফ্যাক্টর আমি জানি, কিন্তু কলেজের পাশাপাশি সবকিছু কিন্তু নিজেকেই করতে হয়, নিজেকেই পড়তে হয়, নিজেকেই সিরিয়াস থাকতে হয়। এটা কলেজ আপনাকে সবকিছু তৈরি করে দিবে না, বা কলেজের পাঠদান দিয়েই কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনাকে নিজেকেই তৈরি করতে হবে, নিজের পড়াশোনাটা নিজে ঠিক রাখতে হবে, এবং কলেজের যে ইনস্ট্রাকশন আছে সেটি মানে ফলো করতে হবে। আমার মনে হয় তারপর একটি ছেলে মেয়ে সে কলেজে যখন যাবে, সেটি কলেজ ভালো, খুব ভালো হোক বা মোটামুটি ভালো হোক, এটি বিষয় না। আসলে বিষয়টি হচ্ছে তার ইচ্ছে শক্তি, সে তার গোল সেট আপ করতে হবে, এবং সে পরবর্তীতে কিভাবে কোন জায়গাটিতে সে যেতে চায় সেই অনুযায়ী তাকে এগোতে হবে বলে আমি আশা করছি। জি জি, অবশ্যই অবশ্যই। শিরিনা বিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সকাল সকাল আপনার মূল্যবান সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য। আশা করছি ভবিষ্যতে আবারও কখনো আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করে, আমাকে কথা বলবার সময়, সুযোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি আমার হাতে থাকা পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে যুগান্তর। যুগান্তর ইনসেটে বড় করে দুটি ছবি রয়েছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ছাত্রদলের প্রার্থীরা, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বুধবার ঢাবির সিনেট ভবনে। তার একটি ছবি উঠে এসেছে এবং রয়েছে অধিকাংশ প্যানেল চূড়ান্ত। ডাকসু নির্বাচনে 28 পদে 509 মনোনয়নপত্র জমা পড়েছে, এবং পাশেই রয়েছে প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট, দুদকের প্রাথমিক অনুসন্ধান, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে লুটের কমিশনের টাকা বাটোয়ারা হয়। সিলেটে
বিভাগীয় কমিশনার, বিএমডি, ডিসি, এসপি, 4 ইউএনও, ওসি সহ 10 কর্মকর্তা এবং সংস্থা দায়ী। মন্ত্রিপরিষদ বিভাগের 5 সদস্যের তদন্ত কমিটি এবং জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে 10 সুপারিশ। পাশেই উল্লেখিত আরেকটি সংবাদ শিরোনাম, যেটা পূর্ববর্তী পত্রিকাগুলোতেও ছিল, তন্বীর সম্মানে পদ ছেড়ে দিল প্যানেলগুলো। নিচের দিকে লক্ষ্য করলে আবারও সেই সংবাদ, 167 আহতের বেশিরভাগের মাথার খুলি ছিল না। ট্রাইব্যুনালে নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকের সাক্ষ্য। শিল্পে গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি এবং পাশে রয়েছে পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা, ইসির পরিপত্র জমা জারি। এবং পাশে রয়েছে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি, ইনসেটে একটি ছবিও দেওয়া হয়েছে সেই সংবাদ সংক্রান্ত। এবং সব শেষে উল্লেখযোগ্য যে সংবাদটি চোখে পড়ছে, আইনি ভিত্তি নিয়ে এখনও অনড় দলগুলো। জুলাই সনদে মতামত দিয়েছে বিএনপি সহ 5 দল। মতামত জানানোর সময় বাড়ল 2 দিন, রোববার বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়, হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও কিন্তু বড় করে ডাকসু নির্বাচন নিয়েই সংবাদ করেছে। ডাকসুর ভোট যুদ্ধে 9 প্যানেল, আবিদ হামিমের নেতৃত্বে ছাত্র দলের প্যানেল ঘোষণা। জুলাই শহীদের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু, ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। মনোনয়নপত্র জমা দিল ছাত্র সংগঠনগুলো। জুলাই আহত তন্বীর সম্মানে প্রার্থী দেয়নি ছাত্রদল, বাগছাস এবং বাম সংগঠন। এবং ছবি উঠে এসেছে 3টি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপজোয়া বাংলার সামনে ছাত্রদল এবং মধুর ক্যান্টিনের ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বিসিএল। এবং নিচে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে। পাশে একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, যেভাবে বিকৃত করা হয় বিচারকে। 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে সংবাদ করেছে দৈনিক ইত্তেফাক। তার পাশে রয়েছে মানব সম্পদ উন্নয়নে বড় বাধা, অসংক্রামক রোগ, সুস্থ প্রজন্ম গড়তে হবে, প্রধান উপদেষ্টার মন্তব্য। এবং অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে যৌথ ঘোষণাপত্র সই করেছেন 35টি মন্ত্রণালয় বিভাগ। নিচের দিকে লক্ষ্য করলে এখন যারা নির্বাচন চায় তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে, ফরহাদ মাজহারের একটি মন্তব্য। এবং সিলেটের পাথর লুটপাটের পর শাহ আরিফিন টিলার বর্তমান চিত্র, গতকাল জেলা প্রশাসকের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই ব্যাপারে একটি ছবি উঠে এসেছে। তার নিচে রয়েছে 4 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। তার পাশে রয়েছে লুটেরাদের তালিকা হচ্ছে, সরকারি কর্মকর্তারাও জড়িত থাকলেও ছাড় হবে না, পাথর লুট, জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা। এবং হাসপাতালে আগতদের বুক, মুখ, মাথা গুলিবিদ্ধ ছিল। শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেওয়া হয়েছে এবং চিকিৎসায় বাধা দেয় ডিবি পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডাররা। সর্বশেষ সংবাদ শিরোনাম রয়েছে, ঢাবির 18 হলে 205 প্রার্থীর নাম ঘোষণা ছাত্র দলের। দর্শক, হাতে থাকা বাকি সংবাদ পত্রিকাগুলোতেও কিন্তু বলতে গেলে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। আজকের সংবাদের মধ্যে উল্লেখযোগ্য ডাকসু নির্বাচন এবং সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের অতিথির সাথেও আলোচনা করেছি। আমি অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজকে আমরা এখানেই শেষ করব। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।